হ্যালো, স্বাগত বন্ধুরা। আজ আমরা একটি অসাধারণ ফ্যান্টাসি সিনেমা দেখতে যাচ্ছি। সময় নষ্ট না করে চলুন সিনেমাটি দেখি। শুরুতে একজন জলমৎস্য তার নবজাতক শিশুকে নিয়ে সমুদ্রের মধ্য দিয়ে সাঁতার কাটছে। সাঁতার কাটার সময় শিশুটির নিরাপত্তার জন্য সে আলতো করে জাল দিয়ে শিশুটিকে ঢেকে দেয়। এদিকে জন নামে একজন জেলে সমুদ্রে তার জাল ফেলে আরাম করে তার নৌকায় ঘুমিয়ে পড়ে। হঠাৎ তার রাডারে একটি বড় বিপদ সংকেত বেজে ওঠে। জন ঘুম থেকে উঠে জ্বলে একটি বড় লেজ দেখতে পায়। মনে করে এটি একটি বড় মাছ, সে নৌকাটি চালু করে এবং রাডারের সংকেত অনুসরণ করে। জলমৎস্য লক্ষ্য করে যে নৌকাটি তার পিছনে আসছে, তাই সে দ্রুত সাঁতার কাটে। কিন্তু জনের রাডার তাকে সঠিকভাবে ট্র্যাক করে এবং সে তাড়া করতে থাকে। বুঝতে পারে যে সে পালাতে পারবে না। জলমৎস্য তার সন্তানকে কাছের একটি নৌকায় রাখে এবং জনকে বিভ্রান্ত করার জন্য অন্যদিকে সাঁতার কাটে। সে তার শিশু থেকে তার মনোযোগ সরিয়ে নেওয়ার জন্য নিজেকে প্রকাশ করে। জন যখন জলমৎস্যকন্যাকে দেখে তখন সে হতবাক হয়ে যায়। উত্তেজনায় অভিভূত হয়ে সে চিৎকার করে, কিন্তু আশেপাশে কেউ নেই। অবাক হয়ে সে নৌকাটি নিয়ন্ত্রণ করতে ভুলে যায় এবং নৌকাটি দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার পরও জন একজন সত্যিকারের জলমৎস্যকন্যাকে দেখে রোমাঞ্চিত হয়। এদিকে ছুটি কাটাতে থাকা এক দম্পতি কাছাকাছি নৌকা চালাচ্ছে। গত 5 বছর ধরে তাদের সন্তান নেই। হঠাৎ তারা তাদের নৌকা থেকে একটি শিশুর কান্না শুনতে পায়। এটি আর কেউ নয়, সেই জলমৎস্যের বাচ্চা। তারা বিশ্বাস করে যে শিশুটি ঈশ্বরের উপহার এবং তাকে নিজের মতো করে বড় করার সিদ্ধান্ত নেয়। তারা তীরে ফিরে যায়, জানে না যে জলমৎস্য সমুদ্র থেকে তাদের দেখছে। সে দেখতে পায় যে মানুষ তার সন্তানকে নিয়ে গেছে, তার মন ভেঙে গেছে। সে দুঃখিত হয়ে তার সন্তানের জন্য কাঁদে এবং সমুদ্রে অদৃশ্য হয়ে যায়। 13 বছর পর জলমৎস্যের সন্তানটি বড় হয়েছে। তার নাম কোডি। তার পালিত বাবা মায়ের একটি পর্যটক নৌকা আছে, কিন্তু নৌকায় ইঞ্জিনের সমস্যা আছে। কোডি তাদের সাহায্য করে, যদিও সে ভীত কারণ সে তার সাঁতার প্রতিযোগিতার জন্য দেরি করে ছুটে আসছে। অন্যদিকে কোডির সাঁতার কোচ হতাশ। ফাইনাল ম্যাচের যোগ্যতা অর্জনের জন্য দলটিকে এই প্রতিযোগিতায় জিততে হবে, কিন্তু কোডি এখনও পৌঁছায়নি। ইতিমধ্যে কোডি তীরে পৌঁছে প্রতিযোগিতায় ছুটে যায়। তার নৌকায় ওঠার কথা ছিল, কিন্তু তার দেরি হয়ে যায় এবং নৌকাটি চলে যায়। দ্বিধা ছাড়াই সে জলে ঝাঁপিয়ে পড়ে, নৌকাটিকে ছাড়িয়ে যায় এবং অন্যদিকে পৌঁছে যায়। তার সাঁতারের গতি দেখে সবাই অবাক হয়ে যায়। সে স্কুলে ছুটে যায় এবং প্রতিযোগিতা তাকে ছাড়াই শুরু হতে চলেছে। কিন্তু ইভেন্ট শুরু হওয়ার সাথে সাথে কোডি আসে। তার কোচ তাকে দেখে স্বস্তি পান এবং তাকে বলেন, শুধু শীর্ষ 3-এ স্থান করে নিন, যা আমাদের ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করবে। কোডি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং দৌড় শুরু হয়। এদিকে স্যাম নামের একটি মেয়ে কোডিকে উৎসাহিত করে। কোডি দ্বিতীয় স্থানে শেষ করে, অন্যদিকে একই স্কুলের ছেলে শন প্রথম স্থান অর্জন করে। তাদের কোচ রোমাঞ্চিত, কারণ তারা ফাইনালের জন্য যোগ্যতা অর্জনের অনেক দিন হয়ে গেছে। তিনি তাদের আরও অনুপ্রাণিত করেন। যাই হোক, উদযাপনের সময় জেস নামের একটি ছেলে পুলে পড়ে যায় কিন্তু সাঁতার জানে না। দ্বিধা না করে কোডি লাফিয়ে পড়ে তাকে বাঁচায়। জেস কোডিকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়, কিন্তু কোডি বেশি কিছু না বলে চলে যায়। জেস, যার কোনো বন্ধু নেই, সে উপেক্ষিত বোধ করে। এরপরে শন, স্যাম এবং কোডি স্কুল ছেড়ে চলে যায়। এটা স্পষ্ট যে স্যামের কোডির প্রতি ভালোবাসা আছে। সে শনকে চলে যেতে বলে এবং জিজ্ঞাসা করে, আমরা কি হেঁটে যাব? ইতিমধ্যে কোডির বাবা মা তাকে নিতে আসে এবং তারা দুজনেই সেই গাড়িতে করে তাদের বাড়িতে চলে যায়। এখন আমরা জনকে দেখতে পাই, এখনো জলমগ্নকে খুঁজছে। যথারীতি দীর্ঘ অনুসন্ধানের পর সে তার নৌকাটি তীরে দাঁড় করিয়ে রাখে। সে চলে যেতে চলেছে যখন তার সহকর্মীরা তার জলমগ্নদের অনুসন্ধান চালিয়ে যাওয়ার জন্য তাকে নিয়ে মজা করে। কিন্তু জন উত্তর দেয়, আমি একদিন প্রমাণ করব যে জলমগ্নদের অস্তিত্ব আছে। তারপর সে বাড়ি চলে যায়।
বাড়িতে জেস ঘরে প্রবেশ করে দেখা যাচ্ছে যে জেস জনের ছেলে। পরের দিন স্কুলে ফাইনালের জন্য দলের যোগ্যতা অর্জনের জন্য একটি উদযাপনের প্রস্তুতি চলছে। কোডি এবং শন তাদের স্কুলে বিখ্যাত হয়ে উঠেছে। জীববিজ্ঞান ক্লাস চলাকালীন শিক্ষিকা সামুদ্রিক প্রাণীদের উপর একটি প্রকল্প সম্পর্কে বলেন। তিনি শিক্ষার্থীদের জোড়ায় ভাগ করেন এবং তালিকাটি নোটিশ বোর্ডে টাঙান। কোডি বোর্ডটি পরীক্ষা করে দেখেন যে তার প্রকল্পের অংশীদার জেস। জেস এসে তাকে বলেন, আমি তোমার প্রকল্পের অংশীদার। তবে কোডি তার অংশীদারকে বিং করতে পছন্দ করেন না, বরং জল পান করতে চলে যান। কিন্তু তিনি স্বাভাবিক পান করেন না, তিনি প্রচুর পরিমাণে পান করেন, প্রায় মাছের মতো। জেস জিজ্ঞাসা করে, আমরা কি আগামীকাল প্রকল্পটি নিয়ে আলোচনা করব? কিন্তু কোডি বলেন যে আগামীকাল তার জন্মদিন এবং তারা তাদের বাড়িতে উদযাপন করে এবং প্রায় তাকে প্রত্যাখ্যান করার মতো চলে যায়। পরের দিন তারা কোডির বাড়িতে তার জন্মদিন উদযাপন করছিল। ইতিমধ্যে জেস আসে, কিন্তু কোডি এবং তার বন্ধুরা তাকে পছন্দ করে না এবং তার সম্পর্কে অভদ্র মন্তব্য করে। জেস এটি লক্ষ্য করে এবং অস্বস্তি বোধ করে চলে যেতে প্রস্তুত। ঠিক তখনই কোডির মা তাকে দেখতে পান এবং জিজ্ঞাসা করেন, তুমি কি কোডির বন্ধু? জেস বিব্রতকরভাবে তাকে একটি উপহার দিয়ে বাড়ি ছেড়ে চলে যান। পরে স্যাম কোডিকে একটি ঘরে নিয়ে যান এবং তাকে তার উপহার দেন। সে তাকে বলে, চোখ বন্ধ করো। যখন তারা চুম্বন করতে যাচ্ছিল তখন হঠাৎ তারা বিদ্যুৎ অনুভব করে। স্যাম লজ্জা পেয়ে দূরে সরে যায় এবং সে দ্রুত হেসে কোডিকে ছেড়ে চলে যায়। সেই রাতে তার বাবা মা তাকে বলে যে সে এখন একজন যুবক হয়ে উঠেছে। তারা তাকে জেসের দেওয়া উপহারটি দেয় এবং এটি গভীর সমুদ্রের প্রাণীদের সম্পর্কে একটি বই। কোডি যখন বইটি পড়ে তখন কৌতূহলী হয়ে ওঠে। ইতিমধ্যে কোডির আসল মা সেই জায়গায় পৌঁছান যেখানে তিনি তার সন্তানকে হারিয়েছিলেন। তিনি জানতেন যে কোডির বয়স এখন 13 এবং তার রূপান্তর ঘটতে চলেছে। সে বিশ্বাস করে যে সে শীঘ্রই তার ছেলের সাথে দেখা করবে। কোডি তার জলদস্যু মাকে নিয়ে স্বপ্ন দেখে এবং অ্যালার্মের শব্দে দেরিতে ঘুম থেকে ওঠে। যখন সে অ্যালার্ম বন্ধ করে দেয় তখন বৈদ্যুতিক শক্তি ঘড়ির ক্ষতি করে। কোডি বিভ্রান্ত হয়। সে কিছু দুধ নেওয়ার জন্য ফ্রিজ খুলে দেয়, কিন্তু দুধের বাক্সটি তার হাতে লেগে যায়। যখন সে অন্য হাত দিয়ে এটি আলাদা করার চেষ্টা করে তখন বাক্সটি অন্য হাতেও লেগে যায়। কোডি তার শরীরে কিছু পরিবর্তন লক্ষ্য করে এবং তার হাতের দিকে তাকায়। তার মা, যিনি রান্নাঘরেও আছেন, একই জিনিস লক্ষ্য করেন। ঠিক তখনই তার বাবা প্রবেশ করে এবং তাদের দুজনকে তাদের হাতের দিকে তাকিয়ে থাকতে দেখে সে হাসে এবং তাদের নিয়ে মজা করে। পরে কোডি জেসের সাথে দেখা করতে যায়। সেখানে জেস তাদের জীববিজ্ঞান প্রকল্পের জন্য ছোট মাছ ধরে। এটি দেখে কোডি জেফকে বলে, তুমি সত্যিই জীববিজ্ঞান ভালোবাসো, তাই না? সে তারপর জেফকে জীববিজ্ঞান শেখাতে বলে। বিনিময়ে জেস জিজ্ঞাসা করে, আমাকে সাঁতার শেখাও। তারা দুজনেই একটি চুক্তি করে এবং কোডি রাজি হয়। তারা কর্মর্দন করার সময় জেস কোডির হাতে মাছের আঁশ দেখে হতবাক হয়ে যায়। জেস এ ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু কোডি কিছু না বলেই জায়গা ছেড়ে বাড়ি চলে যায়। যখন সে তার হাত ধোয় তখন আঁশগুলো সরে যায় না, যার ফলে কোডি আরও বিভ্রান্ত হয়। যাই হোক, আঁশগুলো অবশেষে নিজে থেকেই অদৃশ্য হয়ে যায় এবং কোডি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। পরের দিন কোডি এবং জেস স্কুলে দেখা করে। জেস আবার জিজ্ঞাসা করে, গতকাল তোমার হাত কেন আলাদা দেখাচ্ছিল? কিন্তু কোডি তাকে কাউকে এটা বলতে বলে না এবং তাকে প্রতিশ্রুতি দিতে বলে। জেস রাজি হয় এবং তারা ভালো বন্ধু হয়। একসাথে তারা তাদের প্রকল্পের জন্য প্রস্তুতি নেয়। তাদের জীববিজ্ঞান পরীক্ষায় কোডি প্রথমবারের মতো ভালো নম্বর পায় এবং শিক্ষক তার প্রশংসা করেন। কোডি এবং জেস দুজনেই খুশি। সময় গড়ে যাওয়ার সাথে সাথে কোডি ক্রমশ তৃষ্ণার্ত বোধ করে এবং সে প্রচুর পানি পান করে। সে তার বাবা মাকে এ সম্পর্কে বলে এবং ব্যাখ্যা করে, আমি অনেক পানি পান করছি এবং আমার হাতে কিছু আঁশ দেখা যাচ্ছে। এগুলো সব আমার জন্মদিনের পরে ঘটে,
তার বাবা মা মনে করে এটি কেবল কিশোর বয়সের সমস্যা এবং থার্মোমিটার দিয়ে তাকে পরীক্ষা করে বলে যে এটি কিশোর বয়সের বৃদ্ধি হতে পারে। পরে কোডি তার বান্ধবী স্যামের সাথে দেখা করে। স্যাম আদরের সাথে কোডির হাত ধরে, কিন্তু কোডির বৈদ্যুতিক শক্তির কারণে তার চুল বাতাসে উড়ে যায়। কোডি হেসে তাকে জ্বালাতন করে। সেই রাতে জল পান করার সময় বোতলটি কোডির হাতে লেগে যায়। যখন সে এটি আলাদা করার চেষ্টা করে তখন তার হাতটি দেয়ালে লেগে যায়। যখন সে লড়াই করে অন্য হাত দিয়ে তার হাত মুক্ত করার চেষ্টা করে তখন এটিও দেয়ালে লেগে যায়। সে বারবার এটি করে হতাশ হয়ে পড়ে এবং রাগে চিৎকার করে। এই কথা শুনে তার বাবা মা তার ঘরে ছুটে যায় এবং কোডিকে স্পাইডারম্যানের মতো উল্টো করে ছাদে আটকে থাকতে দেখে হতবাক হয়ে যায়। পরের দিন কোডির বাবা মা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, কিন্তু ডাক্তার বলে তোমার ছেলে পুরোপুরি স্বাভাবিক। এরপর কোডি জেসকে সাঁতার শেখায় এবং যা কিছু ঘটছে তা তাকে জানায়। জেস তাকে পরামর্শ দেয়, যখনই তুমি জল পান করো বা স্পর্শ করো আঁশ দেখা দেয়, জল থেকে দূরে থাকো। কিন্তু কোডি উত্তর দেয়, সাঁতার প্রতিযোগিতা আসছে, তাই আমি জল থেকে দূরে থাকতে পারছি না। জেস পরামর্শ দেয়, তোমার সমস্যা বুঝতে হলে আমাদের বুঝতে হবে এটা কি, যাতে আমরা এর সমাধান করতে পারি। এই বলে তারা দুজনেই জায়গা ছেড়ে চলে যায়। এদিকে জেসের বাবা জন, যিনি কাছের একটি নৌকায় কাজ করেন, তাদের কথোপকথন শুনতে পান এবং বেরিয়ে আসেন এবং তিনি কিছু সন্দেহজনক অনুভব করেন। পরে জেস একটি বইয়ের সাহায্যে কোডির অবস্থা নিয়ে গবেষণা শুরু করেন। তিনি কোডির হাত থেকে একটি ছোট আঁশ নিয়ে একটি বাক্সে রাখেন। তারপর তিনি কোডিকে একটি মাছের ট্যাঙ্কে নিয়ে যান এবং তাকে বলেন, মাছের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। কোডি মনোযোগ দেন এবং একটি মাছের সাথে কথা বলেন, তাকে ট্যাঙ্ক থেকে লাফিয়ে পড়তে বলেন এবং মাছটি তৎক্ষণাৎ লাফিয়ে পড়ে। উভয়েই খুশি হয়ে যায়। তারপর জেফ কোডিকে একটি লাইট বাল্ব দেন এবং তাকে এটি ধরতে বলেন। কোডি যখন বাল্ব স্পর্শ করেন তখন হঠাৎ এটি জ্বলে ওঠে। সেই রাতে জেস তার বাবার ঘরে যায় এবং মারমেইডদের উপর জনের গবেষণা দেখতে পায়। যখন সে ঘরের ভেতরটা দেখছে, জন ঘরে প্রবেশ করেছে। জেস বলেছে যে সে শুধু একটি স্কুল প্রকল্পের জন্য এটি দেখছে। জেস তারপর জিজ্ঞাসা করে, আমি নোটগুলিতে দেখেছি যে 13 বছর পরে মারমেইডদের দেহ পরিবর্তিত হবে, এটা কি সত্য? জন ব্যাখ্যা করতে শুরু করে, মারমেইডরা স্বাভাবিক মানুষের মতো জন্মগ্রহণ করে। তারা 13 বছর পর্যন্ত মানুষের মতো বেড়ে ওঠে। 13 বছর পরে তারা মারমেইডে রূপান্তরিত হতে শুরু করে। জেস তারপর জন যে মারমেইডকে শেষবার দেখেছিল তার সম্পর্কে জিজ্ঞাসা করে। জন তাকে বলে, আমি 13 বছর আগে সেই মারমেইডকে দেখেছিলাম। এই কথা শুনে জেস বুঝতে পারে যে কোডি অবশ্যই সেই মারমেইডের ছেলে। জেস কোডির সাথে দেখা করে এবং তাকে মাইক্রোস্কোপের নিচে আঁশ দেখায়। জেস বলে, এগুলি দেখতে মাছের আঁশের মতো এবং তোমার আঁশগুলি একই রকম। আমার বাবা আরও উল্লেখ করেছিলেন যে তিনি 13 বছর আগে একটি মারমেইড দেখেছিলেন। তুমি অবশ্যই সেই মারমেইডের সন্তান। কোডি বিভ্রান্ত হয়ে পড়ে। সে সরাসরি তার বাবা মায়ের কাছে যায় এবং তাদের যা ঘটেছিল তা বলে, কিন্তু তারা তাকে বিশ্বাস করে না। তার বক্তব্য প্রমাণের জন্য কোডি তার হাতে জল ঢেলে দেয় এবং সাথে সাথেই আঁশগুলো দেখা দেয়। তার বাবা মা হতবাক হয়ে যায়। তারপর তারা সত্য প্রকাশ করে তারা ছুটি কাটানোর সময় তাকে ছোটবেলায় নৌকায় খুঁজে পেয়েছিল। আমরা ভেবেছিলাম ঈশ্বর আমাদের এই বাচ্চা দিয়েছেন, তাই আমরা তোমাকে আমাদের নিজের মতো করে বড় করেছি, তারা ব্যাখ্যা করে। কোডি হতাশ এবং বিভ্রান্ত বোধ করে। পরের দিন যখন তার বাবা মা পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলেন, তখন কোডি কাছে লুকিয়ে তাদের কথোপকথন শোনে। তার মা বলেন, কোডির রূপান্তর গোপন রাখা উচিত। যদি কেউ জানতে পারে, সরকার তাকে গবেষণার জন্য নিয়ে যাবে। এরপর কোডি সাঁতার কাটতে সমুদ্র সৈকতে যায়। তার জলমগ্ন মা তাকে টের পান এবং তার দিকে সাঁতার কাটতে আসে। কিন্তু যখন সে এগিয়ে আসে, কোডি জল ছেড়ে তীরে শুয়ে পড়ে। সে অবাক হয়ে যায় যখন সে দেখে যে তার হাত মাছের মতো পাখনায় রূপান্তরিত হয়েছে। এদিকে তার বান্ধবী স্যাম তার দিকে এগিয়ে আসে। কোডি দ্রুত বালিতে তার হাত লুকিয়ে রাখে।
স্যাম তাকে বলে যে সে কেবল কথা বলতে এসেছিল, ভাবছে সে কি মুক্ত আছে। কোডি উত্তর দেয়, আমি ব্যস্ত। স্যাম মনে করে যে কিছু একটা সমস্যা হচ্ছে এবং কেন সে তাকে এড়িয়ে চলছে। সে বিভ্রান্ত বোধ করে জায়গাটি ছেড়ে চলে যায়। পরে যখন জেস সাঁতার অনুশীলন করছে, কোডি তাকে বলে, আমি যখনই রূপান্তরিত হই তখন আমার হতাশা হয় এবং আগামীকালের সাঁতার প্রতিযোগিতা সম্পর্কে আমি খুব বিভ্রান্ত। জেস তাকে পরামর্শ দেয়, তোমার প্রতিযোগিতায় যাওয়া উচিত নয়। যদি তুমি সাঁতার কাটো তাহলে স্পষ্ট হয়ে যাবে যে তুমি একজন মারম্যান। ঠিক তখনই শন এসে জেসকে জ্বালাতন করতে শুরু করে, কিন্তু এবার কোডি তার পক্ষে দাঁড়ায়। সে শনকে বলে, জেস থেকে দূরে থাকো, সে আমার বন্ধু। পরের দিন কোচ স্যামকে কোডিকে খুঁজে বের করে প্রতিযোগিতায় নিয়ে আসতে বলে। কোডি বাড়িতে থাকে এবং তার বাবা মা তাকে না যেতে বলে। সে থাকার ভান করে, কিন্তু তার বাবা মা চলে যাওয়ার পর সে জানালা দিয়ে লাফিয়ে প্রতিযোগিতায় চলে যায়। অনুষ্ঠানে কোচ আতঙ্কিত হয়ে পড়ে কারণ কোডি এখনো আসেনি। ঠিক তখনই কোডি আসে। জেস হতবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কেন এসেছ? কোডি উত্তর দেয়, এটি আমাদের স্কুলের জন্য একটি গুরুত্বপূর্ণ ম্যাচ এবং আমাদের জিতে হবে সরাসরি দৌড়ে যাওয়ার আগে। কোচ তাকে দেখে স্বস্তি এবং খুশি। সাঁতারের দৌড় শুরু হয় এবং অস্বাভাবিক কিছু ঘটে। কোডি দ্রুত শনকে ছাড়িয়ে যায় এবং অবিশ্বাস্য গতিতে সাঁতার কাটে, প্রায় বিশ্ব রেকর্ড গড়ে। কোচ এবং সকলেই বিস্মিত। এমনকি জন দূর থেকে দূরবীনের মাধ্যমে দেখছিল, অবাক হয়ে যায়। কোডি দৌড় শেষ করে একটি নতুন রেকর্ড স্থাপন করে। কোচ রোমাঞ্চিত হয় এবং জনতা তাকে উল্লাস করে। তার উত্তেজনায় কোডি তার রূপান্তরিত হাত লুকাতে ভুলে যায়। শন লক্ষ্য করে এবং হতবাক হয়ে যায়। জন কোডির হাতও দেখে এবং সত্যটি বুঝতে পারে। সবাই শীঘ্রই কোডির রূপান্তর লক্ষ্য করবে। এই ভয়ে সে এলাকায় বৈদ্যুতিক প্রবাহ পাঠায়, যার ফলে ডিসপ্লে লাইটের বিস্ফোরণ ঘটে। জনতা বিভ্রান্ত হয় এবং কোডি পুল থেকে বেরিয়ে আসার সুযোগ নেয়। সে দৌড়ায় এবং শন তার পিছনে পিছনে যায়, এখনও হেরে যাওয়ার জন্য হতাশ এবং কোডিকে প্রতারণার জন্য চিৎকার করে। তবে সে তাকে দেখতে পায় না, তাই সে চলে যায়। কোডি আতঙ্কে স্পাইডারম্যানের মতো ছাদের সাথে লেগে থাকে। কোডির বাবা মা তাকে খুঁজে বের করে এবং তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য একটি হিটার ব্যবহার করে। ইতিমধ্যে জেস এসে বলে, আমার বাবা তোমার হাত দেখেছেন। স্যামও সেখানে উপস্থিত হয় এবং যখন সে কোডির হাতে আঁশ দেখতে পায় তখন সে হতবাক হয়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। সে জেগে ওঠার পর সবাই কি ঘটছে তা ব্যাখ্যা করে। স্যাম বিভ্রান্ত হয় এবং সে ঘটনাস্থল ছেড়ে চলে যায়। পরের দিন স্কুলে শন কোডির মুখোমুখি হয় এবং তারা মারামারি শুরু করে। হঠাৎ একজন শিক্ষক আসেন এবং মারামারি থামায়। সেই রাতে কোডি হতাশ হয়ে সমুদ্র সৈকতে সাঁতার কাটতে যায়। তার মারমেইড মা তাকে টের পান এবং 13 বছর পর তাকে দেখতে আসেন। তিনি তাকে দেখে অত্যন্ত আনন্দিত হন। কোডিও খুশি হয় এবং তার দিকে সাঁতার কাটে। সে কাছে আসার সাথে সাথে সে কথা বলার চেষ্টা করে, কিন্তু তার মারমেইড মা তার সাথে কথা বলার ক্ষমতা রাখে কোন শব্দ ছাড়াই। যখন তারা যোগাযোগ করতে যাচ্ছিল, হঠাৎ একটি নৌকা বাধা দেয়। কিছু একটা ভুল অনুভব করে মারমেইড জনকে দেখতে পায়। তাকে দেখে সে অদৃশ্য হয়ে যায়। কোডি তার পিছু নেয় এবং জন যখন তাকে দেখে তখন সে হতবাক হয়ে যায়। সে নিশ্চিত করে যে কোডি জলমৎস্যকন্যার সন্তান। পরের দিন জন জলমৎস্যকন্যার সন্তানকে ধরার জন্য একটি ফাঁদ তৈরি করে। এদিকে স্যাম সমুদ্র সৈকতে কোডির সাথে দেখা করে। কোডি তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে ঘৃণা করে কেন চলে গেলে? স্যাম উত্তর দেয়, এটা এমন নয়। তোমাকে এভাবে দেখে আমি কিভাবে প্রতিক্রিয়া জানাব তা জানতাম না। তারা চুম্বন করে এবং একসাথে তারা ঢেউয়ের মধ্যে চলে যায়। কোডি যখন জলে তার হাত ডুবিয়ে দেয় তখন তার হাত রূপান্তরিত হতে শুরু করে। এবার স্যাম দ্বিধা ছাড়াই তার হাত ধরে। ঠিক তখনই কোডির জলমৎস্যকন্যার মা উপস্থিত হয়।
স্যাম আনন্দিত হয়ে বলে সে সুন্দর এবং কোরি তাকে পরিচয় করিয়ে দেয়, এটি আমার মা। হঠাৎ কোরি মাটিতে পড়ে যায় এবং স্যামকে তার মাকে ডাকতে বলে। স্যাম চলে যাওয়ার সাথে সাথে কোরি তার পাগুলির দিকে তাকায় এবং সেগুলি মাছের মতো পাখনায় রূপান্তরিত হতে দেখে হতবাক হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে জন এসে কোরির উপর একটি তেরপল ছুঁড়ে তাকে তার নৌকায় তুলে নেয়। জেস, যে দূর থেকে দেখছিল, তার বন্ধুকে সাহায্য করার জন্য তার বাবার নৌকায় ছুটে যায়। জন জলমগ্নকে ধরার জন্য কোরিকে টোপ হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। সূর্যের আলোয় কোরির অনুভূতি অন্যরকম হয় এবং যখন জন তার উপর জল ঢেলে দেয় তখন তার পা সম্পূর্ণরূপে মাছের মতো উপাঙ্গে রূপান্তরিত হয়। জেস এসে কোরিকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু জলমগ্নটিও তার সন্তানকে বাঁচাতে আসে। জন তাকে জালে আটকে ফেলে এবং চিৎকার করে বলে, এখন আমার কাছে প্রমাণ আছে যে জলমগ্নরা আসল। কোরি জেসকে বলে, আমার মাকে সাহায্য করো। যদিও জেস সাঁতার জানে না, সে একটি ছুরি ধরে জলে ঝাঁপ দেয় এবং ধীরে ধীরে জালের দিকে এগিয়ে যায়। সে তা কেটে ফেলে জলমগ্নকে পালিয়ে যেতে বাধ্য করে। জেস যখন জলে ভেসে ওঠে তখন সে আনন্দের সাথে চিৎকার করে বলে, আমি এখন সাঁতার জানি। কিন্তু জাল পড়ার সাথে সাথে জেসের পা আটকে যায়। তাকে পানির নিচে টেনে নেওয়া হয় এবং জন ভীত হয়ে পড়ে, তার ছেলেকে বাঁচানোর জন্য কাউকে ডাকতে থাকে। ইতিমধ্যে কোরি কোনোভাবে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে জেসকে সাহায্য করে। কোরির মারমেইড মা তাদের সাথে যোগ দেয় এবং জেসকেও বাঁচায়। তার ভুল বুঝতে পেরে জন অনুতপ্ত হয়ে তাকিয়ে থাকে। তবে জেস অজ্ঞান হয়ে পড়ে। একজন স্যাম এবং কোরির বাবা মা আসেন। কোরি তার বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে জেসকে ধাক্কা দিয়ে জাগিয়ে তোলে। জন এখন তার ভুল পুরোপুরি বুঝতে পেরে কোরির কাছে ক্ষমা চায় এবং তাকে শক্ত করে জড়িয়ে ধরে। কোরির মারমেইড মা যখন এটি দেখছিল তখন কোরির দত্তক মা মারমেইডকে দেখে হতবাক হয়ে যান। কোরি ব্যাখ্যা করে, তিনি আমার আসল মা। তিনি আমাকে তার সাথে নিয়ে যেতে এসেছিলেন। কোরির দত্তক মা দ্বিধা করেন, সত্যটি মেনে নিতে অনিচ্ছুক। তিনি কাঁদতে কাঁদতে বলেন, আমি তোমাকে দূরে পাঠাতে পারবো না। কোরি তাকে সান্ত্বনা দেন, মা, আমার পা দেখো। আমি এগুলো নিয়ে স্থলে থাকতে পারবো না। আমি আপাতত যাব, তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমার পা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার উপায় খুঁজে পেলে আমি ফিরে আসব। জলমগ্ন তার সাথে যোগাযোগ করে এবং তাকে আশ্বস্ত করে, আপাতত আমি তাকে নিয়ে যাব, কিন্তু সে প্রস্তুত হলেই আমি তাকে তোমার কাছে ফেরত পাঠাবো। কোরির দত্তক মা, যদিও দুঃখিত, অনিচ্ছা সত্ত্বেও সম্মত হন। কোরি সকলকে বিদায় জানায় এবং তার পরিবারের দিকে শেষ নজর দিয়ে সে সমুদ্রে ঝাঁপ দেয় এবং সাঁতার কাটে। জলমগ্ন এবং তার ছেলে একসাথে আনন্দের সাথে সাঁতার কাটে, তাদের জলমগ্ন জগতের দিকে এগিয়ে যায়। আশা করি তোমরা সবাই এটি উপভোগ করেছ। দেখার জন্য ধন্যবাদ।